ইফতারের আয়োজনকে আরও বেশি সুস্বাদু করার জন্য আজকের এই ৩ রকমের রেসিপি একই সঙ্গে একই রেসিপিতে, তাই অনুরোধ থাকবে হাতে একটু সময় নিয়ে দেখার জন্য। চলুন রেসিপিতে চলে যাই। ছোলা বুট সাধারণত দুইভাবে ভেজানো যায়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে এই বুট রান্না করা হয়। তো আমি কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি সাথে সাথে গরম জলের মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এই বুটটা তৈরি হয়ে যায়। তো আমি কিন্তু সাজেস্ট করব সারা রাত এই বুটটাকে ভিজিয়ে তারপর রান্না করার জন্য। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি পুরোপুরি নরম হয়ে গেছে, একটা বুট ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এর সাথে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু কিন্তু চিনি অবশ্যই মিক্স করবেন, আর কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর আমি এবার রান্নাঘরে চলে এলাম। এবার একটা কড়াইয়ে আমি পুরো বুটগুলো ঢেলে তারপর এর সাথে কিছুটা জল দিয়ে দিব এগুলো সিদ্ধ করার জন্য। তো এগুলো যাতে ডুবন্ত থাকে এরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। তো এবার আমি এর সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4টার মতো মিডিয়াম সাইজের আলু। তো এখানে আলুটা দিলে গ্রেভিটা খুব ভালো আসবে, তাই অবশ্যই আলু সাথে দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করতে আমার কিন্তু 20 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু সারা রাত এগুলো ভিজিয়েছি। তো তাতেই অনেকটা নরম হয়ে গেছে, এখন সিদ্ধ করতে তেমন বেশি সময়ের প্রয়োজন হয়নি। আর বুটগুলো সিদ্ধ করার জন্য যদি মাঝে দিয়ে কিছুটা জলের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা জল অ্যাড করে দিবেন। তো এখানে এরকম কিছুটা জল থাকা অবস্থায় কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিব, তাহলেই বুটগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে। তো দেখুন আমি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বুটগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বুটগুলো রান্না করার জন্য এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো মরিচ। এলাচটাকে অবশ্যই একটু ফেটিয়ে দিবেন, তাহলে গ্রানটা ভালোভাবে ছড়াবে। তো এগুলো নেড়ে কিছুক্ষণ একটু ফ্লেভার যখন নাকে আসবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়েছে। তো আমি এবার এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। তবে কুচির পরিমাণটা কিন্তু এখানে পেঁয়াজটাকে বেশি কুচি করিনি, একটু হালকা মোটা রেখেছি। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিব। আর আপনারা যদি আলু এরকম ম্যাশ পছন্দ না করেন তাহলে কিন্তু একটু ভেঙে ছুড়েও দিতে পারেন। তো যাই হোক আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর 1 চামচ এখানে আমি মাংসের একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সাথে কিছুটা রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে, যাতে পুড়ে না যায়। আর শেষের দিকে এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নিব আর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যেই উপকরণগুলো আমি অ্যাড করেছি সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই টেস্টটা খুব ভালো আসবে। এবার একটু জল দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আর মেইন কিন্তু বুটের স্বাদটা কিন্তু এখানেই এই মশলার উপর। আর মশলাটা একটু সময় নিয়ে যদি কষাতে পারেন তাহলেই আপনার এই বুট রান্নাটা হবে অসাধারণ। বিশ্বাস করুন ঠিক এইভাবে যদি রান্না করেন খেতে এত মজা হয়, যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার এটা চাইবে। বিশ্বাস করুন, একবার ট্রাই করেই দেখুন। তো যাই হোক এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুর উপরে যখন দেখবেন তেল ছিটছিটা ভাব চলে আসছে তখন কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়েছে। এবার আমি বুটগুলো ভালো করে মিক্স করে এবার ঢেকে একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপর বুটগুলোকে গ্রেভিটা একটু ঘন করে নিব। আর এই রকম বুটের সাথে যখন আলুটা আর মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এইদিকে নামানোর পর আমি আগে থেকেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, তো সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা এত দারুণ আসে, একবার যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না। এবার পরবর্তী রেসিপি বেগুনি তৈরি করে দেখাবো। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। বেগুনি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একটু গোল টাইপের। তো বেগুন বানানোর জন্য যে একদম লম্বা বেগুনগুলোই হতে হবে তা কিন্তু নয়, যে কোনো আকৃতির বেগুন দিয়েই এই বেগুনিগুলো অনায়াসেই তৈরি করতে পারবেন। শুধুমাত্র টিপসগুলো ফলো রাখবেন তাহলেই হবে। তো আমি দেখুন বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম সাইডের অংশের যেই কাভারটা আছে সেটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি পাতলা পাতলা স্লাইস করে সবগুলো কেটে নিচ্ছি। বেশি কিন্তু পাতলা হবে না বা বেশি মোটাও হবে না, এরকমভাবেই কাটতে হবে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে বেগুনিগুলো কীরকম সাইজ হয়েছে আর ঘনত্বটা কীরকম। বেশি পাতলাও করিনি বা বেশি মোটাও করিনি। তো দেখুন এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি সবগুলো বেগুন।
জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে এবার একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। তাহলে বেগুনগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে আর ভাজার সময় ভিতরটা কিন্তু কাঁচা থাকবে না। সেজন্যই কিন্তু এই লবণটা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। 10 মিনিট পর বেগুনগুলোকে আমি জলটা ভালো করে ঝরিয়ে একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, যাতে পুরো জলটা টেনে একদম শুকিয়ে যায় বেগুনগুলো। বেগুনের গায়ে যদি কোনো জল থাকে তাহলে কিন্তু বেগুন ভাজার সময় এগুলো ফুলবে না, একদম ভালো হবে না। তো তার জন্য অবশ্যই কিন্তু এই জলটা ভালো করে বেগুনের গা থেকে শুকিয়ে নিতে হবে। তো আমি এবার একটা মিক্সিং বলে ব্যাটারটা তৈরি করার জন্য 2 কাপ মেজারমেন্টে পরিমাপ করে নিয়েছি বেসন। তো আপনারা চাইলে কিন্তু ঠিক একই মাপে বাটির পরিমাপ করেও কিন্তু নিতে পারবেন। তো এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মাপ করে কর্নফ্লাওয়ার। তো এক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়, সেজন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়াটা একটু মিহি হলে এর সাথে 3 টেবিল চামচ একই মাপ করে দিয়ে দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলে কিন্তু এই বেগুনিগুলো আরেকটু সফট হবে আর ক্রিস্পি ভাবও আসবে। তো সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ টেবিল চামচের থেকে একটু কম হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, সেজন্য কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আদা আর রসুন বাটাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি এবার ব্যাটারটা তৈরির জন্য এখানে অল্প অল্প জল দিয়ে প্রথমে একটা ঘন ব্যাটারকে ভালো করে ফেটিয়ে নিব। এটা অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাটারটাই কিন্তু পারফেক্ট হওয়া চাই, তাহলেই বেগুনগুলো খুব ভালো হবে। আর প্রথমে এরকম ঘন ব্যাটারটাকেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। প্রথমেই জল দিয়ে একদম পাতলা ব্যাটার করে ফেলবেন না, নাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাটারটা একদম বাজে হয়ে যাবে। তো আমি প্রথমে একটু ঘন করে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এই ফেটানোটাই হচ্ছে মেইন। তো সবগুলো টিপস যদি ফলো রাখেন অবশ্যই আপনার বেগুনি পারফেক্ট হবেই হবে। তো আমি এবার জল অ্যাড করতে থাকবো আর একটু পাতলা করে নিব। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। ব্যাটারটা কিন্তু আমার পারফেক্টলি গোলানো হয়ে গেছে। এবার এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বেকিং সোডার পরিবর্তে আমি সাজেস্ট করব বেকিং পাউডারটা দেওয়ার জন্য। তো দেখুন না ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না, এরকম। আর এবার আঙুল ডুবানোর পরে এরকম যখন নিচে পড়ে যাবে আর হাতে এরকম কিছুটা লেগে থাকবে, ঠিক সেরকম হলেই বুঝবেন এই ব্যাটারটা একদম পারফেক্ট। এবার বেগুনিগুলোকে আমি ভেজে নিব। তার জন্য একটা বেগুনি নিয়ে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি জলটা শুকিয়ে নিয়েছি। আর তারপরে এরকম ব্যাটারটা দুটো সাইডে ভালো করে লাগিয়ে তারপর কিন্তু বাড়তি যেই অংশটা পড়ে যায় সেটা কিন্তু অবশ্যই ঝরিয়ে ফেলে দিতে হবে। আর এরকম পাতলা ব্যাটার গায়ে লাগিয়ে তারপর ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে, না হলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর বেগুনিগুলি ছাড়ার সাথে সাথেই কিন্তু এরকম তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফুলে উঠবে তাড়াতাড়ি। তো দেখুন না এরই মাঝে আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা ফুলকো হয়েছে কতটা ক্রিস্পিও হয়েছে সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আর এরকম পারফেক্ট সব রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন। এবার সেই মশলাটা তৈরি করে দেখাবো যেটা বুট রান্না করার সময় ব্যবহার করেছি। যে কোনো মাংসই রান্না করে না কেন এই মশলাটা যদি ব্যবহার করেন খেতে দারুণ হয়। চলুন দেখে নেওয়া যাক। যে প্যানে আমি মশলাগুলো ভাজবো সেই প্যানটাই আগে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গোটা জিরে, হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি গোটা ধনে। জিরা আর ধনিয়ার পরিমাণটা কিন্তু একই সমপরিমাণ থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, 2 টেবিল চামচ কালো গোলমরিচ। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি কাবাব চিনি। এখানে 1 টেবিল চামচের থেকে অর্ধেকটা আছে। তো দেখুন কাবাব চিনিগুলো কিন্তু গোলমরিচের মতোই দেখতে, কিন্তু অনেকেই এটা ভুল করে থাকবেন, একটু ডার্ক থাকবে এরকম দেখেই কিন্তু কাবাব চিনিগুলো কিনবেন। তো এতে আর কোনো ভুল হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী। এবার আমি জয়ফল একটা নিয়েছি, এর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি খুবই সামান্য, এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ।
সাথে কিছুটা দিয়ে দিয়েছি দারচিনি। দারচিনিটা দিলে ফ্লেভারটা এত বেশি ভালো আসে। তো এবার আমি এগুলোকে রোস্ট করে নিব। আর রোস্ট করার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো ভাজার সময় পুড়ে যাবে, উপরটা কালার চলে আসবে। আর যখন গুঁড়ো করবেন তখন কিন্তু এই মশলাগুলো খেতে তিতে লাগবে, তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমার কিন্তু ভাজা এর ফাঁকে হয়ে গেছে। আমি একদম লো আছে এগুলোকে একটু সময় নিয়ে তারপর ভেজে নিয়েছি। আর হালকা যখন ফ্লেভার নাকে আসবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে নিব। তো অল্প অল্প করে নিয়ে ঠান্ডা হওয়ার পর কিন্তু ব্লেন্ড করতে হবে। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো মশলাগুলো কিন্তু তৈরি। তো দেখুন সবগুলো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। টাটা।